আমাদের মালপত্র সব গাড়িতে উঠে গেছে, ট্রেনটা ছাড়তে মনে একটু দেরি হবে। চা খাবেন এক কাপ? দিতে বলি? জি বস। চা আসা পর্যন্ত এখানে বসতে পারো, জায়গা আছে তো। ঠিক 8 বছর 5 মাস পরে দেখা, তাই না? আজাদ, ট্যাম একটা মিড লং শটে হেঁটে আসবে টুয়ার্ডস ক্যামেরা, মানে ফ্রেম আউট হওয়ার আগেই আমরা কাটবো। হ্যাঁ, ইন ফ্রেমেই কাটবো, ঠিক আছে? তুমি লাইটটা রেডি করে ফেলো কখন, ঠিক আছে? তো ধরো মানে ফুল শট যদি না পাওয়া যায় তো মিড ক্লোজ হলেও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওরকম একটা জায়গা থেকে আমরা এটা করবো। বাংলাদেশের বিউটিটা কি জানো? এদেশের লোকজন এখনো এত পয়সাওয়ালা হয়নি। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টটা তাই মোটামুটি খালিই থাকে, সুতরাং যার যখন যেখানে খুশি যে কোনো সিটে বসে পড়া যায়। সিলেট যাচ্ছ হঠাৎ? মা মোটা হয়ে গেছে কেন তুমি? কেমন খটখটে একটা ফিগার ছিল তোমার। প্রেমিকা আর মায়ের মধ্যে পার্থক্য জানো? মারা সবসময় বলে শুকিয়ে যাচ্ছিস কেন, আর প্রেমিকারা বলে কি ব্যাপার তুমি মোটা হয়ে যাচ্ছ কেন। প্রেমিকা কোথায় যেন শুনেছি শব্দটা, বেশ চেনা চেনা লাগে। বছর 8 আগে বেশ প্রেম ছিল একজনের সঙ্গে। সে কি? তোমার চেহারা তো এখনো ভাঙেনি, এখনো দিব্যি প্রেম করতে পারো। খবরদার খবরদার বলে দিচ্ছি, বয়স নিয়ে আর একটা কথাও বলবে না। আমি অলওয়েজ 60। তুমি জানো আমার কতগুলো ফ্যান আছে? আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, পাড়ার দুটো মাস্তান, কম বয়সী অবশ্যই, আর পাশের বাসার এক মাঝবয়সী ভদ্রলোক গান করেন। আর নাম জানতে চাইলে আরো অনেকের নাম বলতে পারি।
সত্যি আমি আসছি যাও। তোমরা ট্রেনে শুটিং করবে? একটা পোর্শন ট্রেনে করব, বাকিটা সিলেটে গিয়ে করব। আমি কখনো শুটিং দেখিনি, আসি তোমার সঙ্গে একটু। ওই শুটিংটা তোমার না দেখাই ভালো। তুমি এখানেই থাকো, আমি কাজটা শেষ করে আবার আসছি। অ্যাকশন! কাট 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 কাট। Damn. মানে আসলে হয়েছে কি, মানে শটটাতে কি যেন একটা মিসিং। পেছন থেকে দেখে তো আর তাকে চেনা যায় না, রাইট? কারণ তুমি তো তাকে পেছন থেকে দেখছো, কিন্তু তারপরও তুমি তাকে চিনতে পারছো, কারণ ও যে একবার আঁচল দিয়ে ঘামটা মুছলো, তাতে করেই তুমি তাকে চিনে গেলে। এই যে ভঙ্গিটা, ঘাম মোছার যে ভঙ্গিটা, এটা তোমার পরিচিত, ভীষণভাবে পরিচিত। হ্যাঁ, এবং এই ভঙ্গিটা দেখে পেছন থেকেও তুমি তাকে চিনতে পারছো। এই ট্রেনের মধ্যে, এত নারীর মধ্যে, এত অল্প আলোর মধ্যে তাকে তুমি চিনতে পারছো, ঠিক আছে? তো তনুজার নিঃশ্বাস প্রশ্বাস আছে, এবং একই কামরায় তোমার নিঃশ্বাস প্রশ্বাস ভেসে বেড়াচ্ছে। একটা তীব্র অভিমান তোমার মধ্যে। তুমি এখানে থাকবে না, এখান থেকে বেরিয়ে যাবে, সোজা তুমি ট্রেনের যে ক্যান্টিন আছে, ক্যান্টিনে চলে যাবে। ওখানে বসে বসে ওই যে উত্তম কুমারের নায়ক ছবিটা আছে না, সত্যজিৎ রায়ের, ওখানে উত্তম কুমার যেমন একটার পর একটা সিগারেট খেতে থাকে, ওরকম তুমি সিগারেট খেতে, ঠিক আছে? চলে আমরা, ওকে ওকে। রেডি? তোমাকে না আমি নিষেধ করলাম শুটিং দেখতে যেতে, তারপরও গেলে। তোমার সব নিষেধ আমার শুনতে হবে কেন? হ্যাঁ, আমি কমফোর্ট ফিল করি না, কাছের মানুষ কাজের সময় কাছে থাকে। বাহ, তাহলে তোমার ভুল ধরিয়ে দিবে কে? ভুল? ভুলই তো। মেয়েটার ঘাম মোছা দেখেই ছেলেটা টের পেয়ে গেল যে এটা ওর পুরনো প্রেমিকা তনুজা। সেটা ভুল না, ভুল হচ্ছে ছেলেটা টের পেলো আর মেয়েটা টের পেলো না। মেয়েটা তো ছেলেটাকে দেখেইনি, তাহলে টের পাবে কি করে? আচ্ছা, মানুষের যে পেছনে একজোড়া চোখ থাকে তুমি জানো না? হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যালি যদি হবে, তাহলে তুমি কি করে টের পেলে আমি লুকিয়ে লুকিয়ে তোমার শুটিং দেখছিলাম? তোমার সামনের চোখ তো দেখতে পাইনি, পেছনের চোখ তো দেখতে পেরেছে, তাই না? কদিন আছে? আমার টেলিফোন নাম্বার, যদি মনে করো তোমার ভুল ধরিয়ে দেবার প্রয়োজন আছে, আমাকে কল করো, আমি অবশ্যই আসবো।
তোর জন্য। বুদ্ধি দিয়ে মাপলে অনেক, মাপে আমি ছোট। এবার একটু অন্যরকম করো, হৃদয় দিয়ে মাপো। কেমন? আচ্ছা শোন, কাল আমার একটা কাজ করে দিবি। এই কার্ডটা ধর, আমার বান্ধবী স্বর্ণাকে তো চিনিস, ওকে এই কার্ডটা দিবি এবং দিয়ে বলবি লাইব্রেরি থেকে আমার ফিজিক্সের বইটা তুলে দিতে, এবং এই বইটা নিয়ে সরাসরি আমার বাসায় আসবি। সাবধান, অন্য কোথাও যাবি না। কি আশ্চর্য, তোর কি আমাকে গ্রান্টেড মনে হয়? না, একদমই গ্রান্টেড না আমি। তুই আমাকে বললি আর আমি শত কষ্ট করে গিয়ে তোর জন্য বই তুলে আনবো না? কবিতা লেখার মতো একটা ফালতু কাজ করতে না বলে তুমি একটা প্রোডাক্টিভ কাজ করতে বলেছি, তো উপকার করলাম আমি। আমি তোর কলেজে যাব না, আর তুইও বাসায় বসে এরকম ফালতু ফিজিক্স পড়া বন্ধ কর। আমি কাল সকালে তোর বাসায় আসবো, এসে তোর হাত ধরবো, ধরে হাঁটতে বের হবো, হাঁটতে হাঁটতে পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবো। ওকে? আমার বান্ধবী স্বর্ণা আছে না, ও কিন্তু খুব সুন্দরী। তুই ওর হাত ধরে কালকে হাঁটতে হাঁটতে পৃথিবীর শেষ প্রান্তে চলে যা, আর যাবার আগে ওই যে আমার ফিজিক্স বইটা দয়া করে একটু বাসায় পৌঁছে দিবি। ওকে? এসব ফালতু কাজ করার জন্য কি তোর আর কোনো লোক নেই? না, তুই খুব ভালো করে জানিস আমি তোর কোনো কথা না করতে পারি না, আর সেই জন্য তুই এটা ওটা বলে সবসময় সবকিছু করিয়ে নিস। আচ্ছা যা, কাল কাজটা করে দিলে তোর জন্য পুরস্কার আছে। পুরস্কার? কি পুরস্কার? তুই কি চাস? কিরে, আমাকে চাইতে হবে কেন? হ্যাঁ, আমি কি সবসময় হ্যাংলাদের মতো তোর কাছে চাইবো? তুই নিজের থেকে দিতে পারিস না? তুই না চাইলে আমি বুঝবো কি করে তোর কি দরকার? কোনো দরকারি জিনিস আমার দরকার নেই, সব অদরকারি জিনিসই আমার দরকার, তোর মতো। এই কথা কিন্তু অন্য লাইনে চলে যাচ্ছে। অসভ্যতা করবি, একটা থাপ্পড় দিব। যা চাইবো তাই দিবি? দিবি? দেব। সত্যি দিবি? চেয়ে দেখ। ওই চা চেয়ে ফেল। না, কিছু চাই না। ওয়াইল্ড কার্ড দিয়ে ফেলেছিলাম, কিন্তু যা চাইতি তাই পেতি। সেটাই তো সমস্যা, সবকিছু দিয়ে দিতে চাস বলে তো কিছু চাইতে ইচ্ছা করে না। মনের ভিতর ভয় হয়, যদি কিছু কম চেয়ে ফেলে। তোর মাথাটা না গ্যাপসা। শোন, আমি কাল তোর কলেজে গিয়ে বইটা তুলে আনবো, আর তোর ওই বান্ধবী স্বর্ণা আছে না, দেখিস ওর সাথে চুটিয়ে প্রেম করবো। ওকে, ব্যাকআপ ফর টু নাইট। সারাদিন জার্নি করে এসছো, ট্যাম্প তনুজা। কালকে কিন্তু সকাল সকাল শুরু হবে। জি, প্রপস করে উঠতে হবে সবাইকে। প্রপস। কখন? জি, বলে দাও সবাই। কালকে সকাল সকাল সবাইকে উঠতে হবে। মা, এটা কিন্তু ঠিক না। তোমাকে আমি দেখতে আসলাম তুমি অসুস্থ বলে, আর তুমি এত সব রান্না করে বসে আছো। একটা ডিম নেই। মা একটু, হ্যাঁ। তোমার লাইব্রেরি কার্ডটা কিন্তু এখনো আমার কাছে। ফেরত নেইনি এখনো? আরো অনেক কিছুই তো নাওনি। হ্যাঁ, সেদিন যে আমাকে চাইতে বললে, কোন অধিকারে চাইতে বললে? আমি যদি তোমাকে চাইতাম, দিতে আমাকে? জানি না, হয়তো দিতাম। আসল কারণটা আমি জানি। তুমি জানতে আমি কিছুই চাইতে পারবো না, ওটা আমার স্বভাবে নেই। আমি ভিক্ষা
আমি ডাকাতের মতো লুট করে নেই। দেবী মুক্তির সামনে স্বামী বিবেকানন্দ কিছুই চাইতে পারেনি। চাইতে শিখতে জানতে হয় বোকা ছেলে। পৃথিবীর সব মানুষকে দেখো না, কেমন হাত বাড়িয়ে থাকে, বলে দাও দাও। আর তুমি একমাত্র বোকা যে কিনা এখনো কিছুই চাইতে শেখোনি। সেজন্যই তুমি আলাদা। তোমাকে আমার ভালো লাগে। আজকে একটু নিয়ম ভাঙি। কোন নিয়ম? নিয়ম ভেঙে একটা জিনিস একটু চাই। কি? কাল শুটিং আসবে, লাওয়াছাড়া বাগানের ওখানটায় শুটিং। তুমি যদি না আসো, সারা পৃথিবী জুড়ে ভূমিকম্প হবে, 8 মাত্রার ভূমিকম্প। আবহাওয়াবিদরা রিক্টার স্কেলের সামনে জ্বলে জ্বলে চোখে বসে আছে। আসবো। ওকে, বাই। ট্যাম, এবার আর মনে হয় আটকে রাখতে পারবো না। মা অনেক জোরাজোরি করছে। কি করি বলতো? কি করবি না? কি করবি? তোর কাছে দুটো উপায় আছে। প্রথমটা হচ্ছে তুই সরাসরি সাফকাত সাহেবের কাছে যা, গিয়ে ওনাকে বিয়ে করে ফেল, সহজ উপায়। দ্বিতীয়টা একটু কঠিন। একটা কাজ কর, তোর মাকে কাজ কলা দেখিয়ে আমাকে নিয়ে সরাসরি যে কোনো একটা কাজী অফিসে বিয়ে করে ফেল। দূর, তুই শুধু ফাইজলামি করিস। তুই হলো আমার বন্ধু, দোস্ত বন্ধু। বন্ধুকে কি বিয়ে করা যায়? বন্ধুর সাথে ভালোবাসা হয় না। আয়, কোথায় লেখা আছে বন্ধুর সাথে ভালোবাসা হয় না? বল আমাকে, পৃথিবীর কোন বইতে লেখা আছে যে বন্ধুর সাথে ভালোবাসা হয় না? আমাকে বল, আমি বাজারে গিয়ে সেই বইটা কিনে নিয়ে আসবো, তারপর ভালোবাসার ডেফিনেশন মুখস্থ করব, তারপরে সেই অনুযায়ী তোর সাথে ভালোবাসার চেষ্টা করব। বল। বুঝলি ট্যাম, ছেলেটা কিন্তু দেখতে কঠিন। লম্বা লম্বা চুল, রকস্টারদের মতো বেনি করে রাখে। দেখলে মনেই হয় না বিজনেসম্যান, একেবারে রকস্টার। চেহারাটা খারাপ বলে সব সময় হেরে যায়। ধর, তুই যদি এরকম গাটলু গুটলু না হতি, আর একটু লম্বা হতি, তাহলে তোর কথা ভেবে দেখা যেত। কিন্তু তুই যখন সেটা না, তোর মতো এরকম ঢল ঢলা চাষা মার্কা চেহারা ছেলের সাথে আমি প্রেম করি না। এই মেয়ে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ, তুই কি বলিস এগুলা? তুই জানিস আমার মা আমাকে কি বলে? রাজপুত্র। রাজপুত্র কি বুঝিস? সোমালিয়ার রাজপুত্র হতে পারিস, বাট এর বেশি কিছু না। দুষ্টামি করছিলাম, রাগ করলি? শোন, তোকে আমি ভালোবাসি। তোর সব রকমের ব্যবহারই আমার ভালো লাগে। ভালোবাসার কথা তুই বলিস না ট্যাম। ভালোবাসার মানেই তুই বুঝিস না। তো বললাম তো, বইটার নাম বল। আমি বইটা কিনে নিয়ে আসি যে বইতে ভালোবাসার ডেফিনেশন আছে, তারপর ভালোবাসার ডেফিনেশনটা মুখস্থ করে সেই অনুযায়ী তোর সাথে ভালোবাসার চেষ্টা করি। আচ্ছা, তুই আমাকে একটা কথার উত্তর দে। তুই আমার বান্ধবী স্বর্ণাকে ভালোবাসিস? বাসি। তোর কাজিন, ওই যে কি নাম, সাবা, ওকে? বোকা নাকি তুই? সাবার মতো এরকম ফুটফুটে একটা মেয়েকে ভালো না বেসে থাকা যায়? তাহলে আমাকে ভালোবাসবি কি করে? আজব, ওদেরকে আমি ভালোবাসি, কিন্তু ওদেরকে তো আমার দখল করতে ইচ্ছে করে না। আমার তোকে দখল করতে ইচ্ছে করে। তোর প্রতি আমার ভালোবাসাটা একটু অন্যরকম, বিয়ে টাইপের ভালোবাসা। উইল ইউ ম্যারি মি? বিয়ের পরও নওশিন, সাবা ওদের সাথে সম্পর্ক রাখবি? না রাখার কোনো কারণই দেখছি না। তোর সাথে আমার বিয়ে হবে, ফাইন, এতে তো ওরা কোনো অপরাধ করেনি। ওদের জন্য বরাদ্দ করা ভালোবাসা কেন টান দিচ্ছিস? কিন্তু তোর যে ভালোবাসা একটুও কমতে হবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস।
এত বোকা কেন তুমি? নওশীন, সাবা এদের সাথে নিজেকে তুলনা করছো কেন? আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, নওশীন বা সাবাকে তো বিয়ে করতে চাইনি আমি। আর শোনো, বিয়ের পর তুমি যদি আমার মতো টুকটাক প্রেম করতে, আমি কিন্তু মেনে নিতাম। আই সোয়ার। কি হলো, মুখে মেঘ জমলো হঠাৎ? তুমি বুঝবে না, কিছু কিছু মানুষ আছে না, যাদের সেন্সিটিভিটির লেভেলটা একটু কম, অনেক কিছুই তারা বোঝে না। তুমিও ঠিক তাদের মতোই। আচ্ছা, আমি শাফকাতকে বিয়ে করলাম, তুমি কোনো ঝামেলা করলে না কেন? কেন করব? কেন করবে না? কি? কোনো গন্ডগোল করবে না কেন তুমি? তুমি না করেছিলে সেজন্য আমি করিনি, আমি গন্ডগোল করিনি সেজন্য। আমার সব মানা তোমার শুনতে হবে কেন? এত অহংকার কিসের তোমার? আমি এরকম। চলি। তুমি কি ভেবেছিলে তুমি শাফকাতকে বিয়ে করবে আর এদিকে আমি দেবদাস হয়ে যাব? কখনো না। আমি কবিতা লেখা ছেড়ে দিয়েছি, ক্যামেরা হাতে নিয়েছি। এখন আমি একজন সাকসেসফুল ডিরেক্টর। শরৎবাবুর বস্তা পচা উপন্যাসের নায়ক আমি না। হাতটা ছাড়ো। ছাড়বো না। তুমি জোর করতে পারো? তুমি চাও আমি জোর করি? তোমাকে বদলানো যাবে না, তুমি এরকমই থাকবে। তুমি যদি চাইতে আমি ঠিকই বদলাতাম, তোমার মনের মতো হতাম। কাউকে বদলানোর ইজারা নিয়ে আমি আসিনি। কাল আসবে না? তুমি চাও আমি আসি? প্রশ্নের উত্তরটা এখনো পাইনি। উত্তরটা তোমার জানা আছে। আমাদের ঘর বাড়ি আর কিছু না, আমরা এগুলা নেই। বাবা লো, আমরা চিমড়িকে করে গেলে ভালো আপনি এই জায়গায় দূর হবে খেয়ে দেবো না, লোকাল জিনিস। এক টিলাতে আমার বাড়ি, আর এক টিলায় তোর রে।
তুই আমার হাতের বেনুকা শ্যাম পাহাড়ি সুর রে একটি লাতে আমার বাড়ি আর একটি লাই তোর রে তোর হাজবেন্ডের জন্য ভীষণ মায়া হচ্ছে। তুই আমার বেচারা হাতের সাফকার। বেনুকা ওকে আমি খুন করব। সাফকাতের বাবার পিস্তল আছে, লাইসেন্স করা। ও, পিস্তল আছে, তাও তো খুন করা যাবে না। তাহলে একটা কাজ করি বললাম, তোর হাজবেন্ড যখন অফিসে যাবে প্রতিদিন দুপুরবেলায় তোর বাসায় যাবে, গিয়ে তোর সাথে চুটিয়ে প্রেম করবে। ওকে? শাশুড়ি থাকবে, ননদ থাকবে। আমি একটা জিনিস বুঝি না, আজকালকার মেয়েরা কি পড়ালেখা করে না? হ্যাঁ, তোর ননদ কলেজ ফাঁকি দিয়ে কেন বাসায় বসে থাকবে? আর তোর শাশুড়ি, তুই যেখানে বিয়ে করবি শাশুড়ি দেখে বিয়ে করবি, যেন তোর শাশুড়ির প্রচন্ড বাতের ব্যথা থাকে। সে সারাদিন রুমে শুয়ে শুয়ে কোকাবে, বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু টের পাবে না। দরজায় খিল মেরে রাখবো আমি, দারোয়ানকে বলে রাখবো তুই আসলে ঢুকতে দিবে না। পানির পাইপ বেয়ে বেয়ে উঠে যাবে। কেন? তুই কেন উঠবি? তুই আমার কে? আমি তোর সবটুকু। পৃথিবীতে যদি সব অক্সিজেন শেষ হয়ে যায় না, তারপরে তোর কাছে একটু অক্সিজেন থাকবে আমার বেঁচে থাকার জন্য। তোর এই কবিতা কবিতা কথা তো পত্রিকালারা বোঝে না। যদি বুঝতো তাহলে এরকম ড্যাং ড্যাঙে বেকার হয়ে বসে থাকতে হতো না, কিছু টাকা পয়সা কামাতে পারতি। আচ্ছা, তুই আমাকে সবসময় এরকম অপমান করে কথা বলিস কেন? আমার ইচ্ছা। জানিস আমার জামাইয়ের না একটা লাল রঙের গাড়ি থাকবে। তুই ওই গাড়িতে চলে দেখ, আমি তোকে ছিনতাই করে নিয়ে আসবো। চেষ্টা করে দেখিস, আমার গায়ে অনেক শক্তি, আর আমি এমন চেঁচাবো মানুষজন এসে গাট্টা মেরে তোর মাথা ফাটিয়ে দেবে। এই শোন, আমাকে এসব মানুষজনের ভয় দেখাবি না। তুই জানিস না আমি কে? আমি ট্যাম, আমি জাত কুন্ডা, আমি সোমালিয়ার রাজা। আমি খুব ভালো করে জানি আমার রানীকে কি করে ছিনিয়ে আনতে হবে। তা ছিনিয়ে এনে কি করবি? তোর পায়ের নিচে মাথা রেখে পড়ে থাকবে। এখনই একবার কর না, কেউ নেই তো এখানে, দেখি কেমন করিস তুই। আমি করতে পারবো, কিন্তু তারপর তোর মাথা আমার পায়ের নিচে দিয়ে পড়ে থাকতে হবে। কথা দে। তার দরকার নেই, তোর ওই পা দুটো না আমার বুকের মাঝখানে রাখা আছে। এইখানে এটা কম্পোজিট থাকছে, এই যে লাস্টেরটা 2 শটে আমরা করবো শেষ। ঠিক আছে? তো এডিটিং এর সময় একটু খেয়াল করে করতে হবে। ওকে? ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে একটা কথা আছে, জানো তো? আমি কিন্তু ডিরেক্ট মামলা করে দিব। মামলা করলে জিতবে না, কারণ অর্ধেক রাইট আমার, অর্ধেক তোমার। পুরোটা কিন্তু তোমার না। ঠিক আছে, অর্ধেকটার জন্যই করব। আচ্ছা, স্ক্রিপ্ট লিখে কত টাকা পাওয়া বলো তো? বেশি না, এই 20-25 হাজার। ঠিক আছে, তাহলে 12,500 টাকা অবশ্যই আমাকে দিয়ে যাবে যাবার আগে। এত বছর পর তোমার আমার কথাগুলো অন্য মানুষকে দিয়ে বলাচ্ছ, চোর কোথাকার। চরিত, তা নাহলে তোমাকে এভাবে এড়িয়ে চলি? বিয়ে করনি কেন?
জানো, আমি এখন একটা স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়াম স্কুল। অনেক টাকা বেতন পাই আমি। 10 বছর আগে যদি হতো তাহলে তোমাকে বলতাম তুমি কবিতা লেখো, আমি আমার স্কুলের বেতন দিয়ে তোমাকে বসে বসে খাওয়াই। কি আফসোস হচ্ছে আমাকে বিয়ে না করে? মোটেও না, আমি তো ভালো আছি। তবে হ্যাঁ, প্রথম প্রথম ওই হুতকোটাকে বিয়ে করে যখন তুমি চলে যাও তখন একটু কষ্ট হয়েছিল। প্রথম 2-3 মাস ভীষণ কষ্ট হয়েছিল। তারপর হঠাৎই একদিন আমি বুঝতে পারলাম তোমাকে বিয়ে না করে আমি তো বেঁচে গেছি। মানে আশেপাশের বন্ধু বান্ধব এক একজন বিয়ে করে কিরকম লেদ্রুস হয়ে যাচ্ছে, ডিসগাস্টিং। মানে কিরকম বোকা বোকা মুখ নিয়ে তেল তেলা চেহারা নিয়ে ঘুরে বেড়ায়। তার চেয়ে আমি তো ভালো আছি, হাত পা ছাড়া, যখন ইচ্ছে তখন বাড়িতে ফিরতে পারি, মদ খেয়ে মাতাল হতে পারি, শার্টের তলায় স্যান্ডো গেঞ্জি ময়লা থাকলে কোনো সমস্যা নেই, চাইলে 2-4-10টা বোকা শোকা আলু পটল মার্কা মেয়ের সাথে প্রেমও করা যায়। মজা না? তুমি না সত্যি মিথ্যামিথি বললেও তো পারতে। আমার জন্য এখনো কষ্ট হয় তোমার? এটা ভাই ওটা ওটা সিন করতে হবে। ওটো আর ওটো তো কোনটা করবে? হ্যাঁ আমরা এখন করবো ওই যে ক্লাস ব্রেকের লাস্ট সিনটা আছে না, ওই সিনটা করবো। ওই যে তুমি যে নিজের গুছাই নিতে চাইতেছো, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ও বিয়েটা পিছিয়ে পারতেছে না, ওই সিনটা করবো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এটা কি আমার সাথে তনুজার লাস্ট সিন, মানে শেষ দেখা? হয়, এইটা তোমাকে শেষ সিন। ওঠো, সিনটা পড়ো, আমি ওদিকে রেডি করি। তুমি যাও আর 2টা রাউন্ড দাও প্লিজ। একটা রাউন্ড না, ওঠো। আরে আমি বলছি উঠতে, ওঠো। যাও, সুমন ভাই যাও, কি করো? সুমন ভাই বললো না কিন্তু খেলবো। তুমি একটা রোলেন অ্যাকশন। তোর কি ধারণা তুই আমাকে এভাবে হার্ট করে এখান থেকে চলে যাবি আর আমি কেঁদে কেঁদে গড়াগড়ি খাবো? কাঁদতে পারিস? তোকে কাঁদতে দেখাটা বেশি ইন্টারেস্টিং হবে। আমি কিন্তু তোকে চাতা বলে গালাগালি করব। কি হবে তাতে? বিয়ে পিছাবে আমার? পিছাবে? বল। প্লিজ একটা বছর ওয়েট কর না প্লিজ। একটা মাসও পারবো না। আমার কবিতাগুলো এখন ছাপা হচ্ছে, গত মাসেও 3টা লিটল ম্যাগে ছাপা হয়েছে আমার কবিতা। আর একটু ওয়েট করলে বড় বড় পত্রিকাগুলোতে ছাপা হবে, অনেক টাকা আসবে। শুনেছি বড় বড় নিউজ পেপারগুলো নাকি কবিতার জন্য এখন টাকা দেয়। যতদিন না টাকা দিচ্ছে তুই চাকরি করতে পারবি না। আরে ধুরু, কি বলছিস এসব? আমি হচ্ছে একজন ফুল টাইম কবি। শুনেছিস কখনো ফুল টাইম কবিরা এসব ছাপোসা চাকরি বাকরি করে? যত সব। কোথায় যাচ্ছিস? খবরদার আর আমার সামনে কোনোদিনও আসবি না। আচ্ছা তুই বিয়ের জন্য এত পাগল হলি কেন? শোনটান, তুই জানিস আমার বাবা নেই, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মাকে সংসার চালাতে হয়, তাই আত্মীয় স্বজনদের কথা মাকে শুনতে হয়। আত্মীয় স্বজনদের সব হয়ে গেল। শোন, তুই যেখানে যাস, যার কাছে যাস, যাকে বিয়ে করিস না কেন, তুই কখনো শান্তি পাবি না। আমি তোর আত্মাটাকে ভ্রমণের মতো কৌটায় পুরে রেখে দিব, কখনো ফেরত পাবি না। কেন এরকম কবিতা কবিতা কথা আমার সাথে বলবি না, বিরক্ত লাগে। টাকা নেই এক পয়সা, বিয়ে করে আমাকে ঘরে তুলতে পারবি না? কবিতা গুলিয়ে কি আমি পানি খাবো? আমার টাকা নেই এটাই আমার অপরাধ? হ্যাঁ, এটাই তোর অপরাধ, ফকির একটা। আর কোনোদিন আমার সামনে আসবি না। তনু, তনু, সত্যি কি আমি আর আসবো না? না। তুই আমার সাথে এতক্ষণ ধরে আছিস, একটা বারের জন্য তো জড়ায় ধরতে পারতিস না? সেই উপায় আর থাকলো না। যা যা, তুই কি ভাবিস? হ্যাঁ, তুই আমাকে বেশ একটা ছ্যাঁকা দিয়ে চলে যাবি আর আমি এখানে চোখ নাকের পানি সব একাকার করে ফেলবো? না, আমি কাঁদবো না।
আমার জন্য ভালোই হয়েছে। আমার মনের ভিতরে গাঢ় গভীর একটা দুঃখ তৈরি হয়েছে, যেটা একটা কবির মনে থাকা দরকার আছে। তুই জীবনেও কবি হতে পারবি না, আমি অভিশাপ দিচ্ছি। তুই কোনোদিনও বড় কবি হতে পারবি না। এই কবিতাগুলো কাকে নিয়ে লেখা? এগুলো কাকে নিয়ে লেখা? দেখ দেখ, এই কবিতাগুলো কাকে নিয়ে লেখা? প্রত্যেকটা কবিতা তোকে নিয়ে লেখা। বিয়ের পরে তোর ছেলে হলে আমার নামে নাম রাখবি? না, বিয়ের পর আমি একটা ছোট্ট বাচ্চা কুকুর পুষবো, আর সেই কুকুরের নাম দিব তোর নামে। আর সারাদিন কুকুরটাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে বসে থাকবো। আজাদ জি, রোলিং রোলিং, স্বপন ফ্যান। তনুজা স্ট্যান্ড বাই। ক্যামেরা যাচ্ছে তোমার উপরে, কাগজগুলো তুমি ছেড়ে দাও। কাটে 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 কাটে। তনুজা, তুমি কাগজগুলো উঠতে হবে, বুদ্ধি করে সামনের দিকে কাগজটা এনে তারপর যদি ছাড়া যায় তাহলে সামনে দিয়ে যাবে। কাগজ টাকা, কাগজ টাকা। ঠিক আছে, আবার এই কাগজগুলো দাও। আবার আবার আবার। খোকন ভাই, খাবার দাবার খোবেন না? মানে ভাই ঝামেলা আছি। মেয়েটা কবিতাগুলো ফেলে দিয়েছিল, এত শিওর হলে কিভাবে? রেখে দিয়েছিল? হয়তো দিয়েছিল, হয়তো ফেলে দিয়েছিল। একবার জিজ্ঞেস করলে তো পারতে। দেখো, আমাদের সবসময় কিন্তু সত্যি নিয়ে কারবার না। ক্যামেরার সামনে দিয়ে টুকরো কাগজগুলো উড়ে গেল, দেখতে ভালো লাগছিল না? ভিজুয়ালি একটা দারুণ কিছু হলো। ও, ক্যামেরার সামনে একটা দারুণ কিছু হলো, সেই জন্য আমি এত বছরের তোমার অখাদ্য কবিতাগুলো জমিয়ে রেখে দিয়েছি, সব মিথ্যে হয়ে গেল। কিন্তু তোমার এন্ড থেকে ওই কবিতাগুলো ফেলে দেওয়াটাই তো স্বাভাবিক ছিল না? এত বছর এইসব পুরনো স্মৃতি সাথে নিয়ে কাটালে। কাটালাম, কারণ কবিতাগুলো দেখলে আমার বুকের ভেতর ব্যথা ব্যথা হয়। ওগুলো দেখলে আমার মনে পড়ে যায় আমি কখনো ভালোবাসতে পারতাম। তুই একটা সেলফিশ। আমি সেলফিশ? সেলফিশ তো তুই। খবরদার, তুই তো করে কথা বলবি না। শুরুটা কিন্তু তুই করলি। আমার যা ইচ্ছা আমি তাই করব, তুই বলবি কেন? তুই বলতে পারবি না। তুই একটু ইচ্ছে করলে কিন্তু আমাদের পুরনো প্রেমটা আবার ঝালাই করে নিতে পারি। চল না,
একটু লুকিয়ে চুকিয়ে আমাদের পুরনো প্রেমটা একটু ঝালাই করে নেই। অবৈধ প্রেম, পরকীয়া প্রেম, এটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস জিনিস। আমার যদি পরকীয়া করতে ইচ্ছেই করে তাহলে আমি অন্য কারোর সাথে করবো, তোর সাথে কেন করব? তোকে এই মুহূর্তে জড়িয়ে ধরতে না পারলে আমার বুকের ভেতরে কিন্তু কঠিন একটা অসুখ হয়ে যাবে। কাঁচা লবণ খাওয়া ঠিক না, ডিমও না, গরু গোশত একেবারেই না। শোনো, 25-এ যা যা করা যায় 38-এ কিন্তু সেটা করা যায় না। বস, একটা ঝামেলা হয়ে গেছে। টিএম সিকোয়েন্সের যে কস্টিউমটা ঢাকা থেকে আনার কথা ছিল আনা হয়নি। আপনি টেনশন নেন না, আপনি খাওয়ার পর একটু রেস্ট নেন, আমি দেখি আশপাশ থেকে পারি কিনা। অ্যারেঞ্জ করতে যে সময় লাগবে তখন কি ডে লাইটটা থাকবে? আমি হার্ড দিয়ে চেষ্টা করি বস। কস্টিউম আসা না পর্যন্ত এখন শুটিং বন্ধ থাকবে? হুম, অন্য কোনো সিন করা যায় না? ভাব বাচ্চে কথা বলার তো কোনো দরকার নেই। তুই বলতে অসুবিধা হলে তুমি তো ব্যাক করো। তুইটা তখন হঠাৎ চলে এসেছিল, এখন আর আসছে না। না আসাটাই ভালো। তোমার বর্তমানের যে চেহারা তার সাথে তুমিটাই বেশ যায়, একটা বেশ দূরত্ব ক্রিয়েট করা যায়। তুমিই ভালো। বললে না তো অন্য কোনো সিন কেন করছো না? বাজে কথা বলবে না। মাইন্ডসেট বলে একটা জিনিস আছে, যার জন্য আমি মাইন্ডসেট করে বসে আছি। সেটা বাদ দিয়ে আমি অন্য কিছু করব, সেটা তোমার পোষাতে পারে, আমার পোষায় না। এত অভিমান নিয়ে মানুষে বেঁচে থাকতে পারে? একটা কাজ করো, আমাকে অনেকগুলো চড় মারো, তাহলে যদি তোমার অভিমানটা যায়। আমার এক জন্মদিনে তোমার বাম চোখটা আমাকে উপহার হিসেবে দেবার কথা ছিল। দিয়ে দাও, অভিমান কমবে। ভালো আছো? তুমি? অনেক অনেক অনেকের উপর এত জোর শুনেই বোঝা যায় কত অল্প ভালো আছো তুমি। যা যা চেয়েছি সব হয়েছে, লাল গাড়িটা পর্যন্ত। আমার কি মনে হয় জানো, তোমার হাজব্যান্ডের তুলনায় তুমি সাইজে বড়। মানে কি? মানে হচ্ছে যে পরিমাণ ভালোবাসা পেলে তুমি সম্পূর্ণ সুখী হতে পারো তা দেবার ক্ষমতাও নেই। এছাড়া সেটা যদি হয়েই থাকে তাহলে সেটার জন্য তুই দায়ী। এত ভালোবেসেছিস আমাকে সারা জীবন, এখন অন্য কারো ভালোবাসা তো পান সে লাগবেই। হাসবি না, একদম হাসবি না। বলছিলাম কি না, তোর আত্মাটা কৌটায় ভরা ভ্রমরের মতো সারা জীবন আমার কাছে থাকবে, মুক্তি নাই।
ম্যাডাম বড় হচ্ছেন? একদম না। বস ঘুম থেকে উঠতে একটু দেরি করছেন, আসতে একটু সময় লাগবে। আমি গাড়ি পাঠাইছি। আপনি চিন্তা করবেন না। নাস্তা করেছে? ওই তো গাড়ি। ব্যাগ দেন, ব্যাগ। কখন জি। কাউকে একটু বলো না প্রোডাকশনের, একটু ওই তোমার লেবু কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু শরবত বানায় রাখতে। জি। এই মিজান ভাই, চলে। কি খবর? হ্যাংওভার? চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। যা খেলে হ্যাংওভার হয় সেটা খাও কেন? ভুলতে পারি না যে। খবর? ওই ট্যাম আর তনুজা সেটে এলে আমাকে খবর দিও। আচ্ছা, ফ্রেমটা রেডি করো তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা জ্যোতি, কাল রাত ঠিক 2টোর সময় তোমার মনটা কি খুব ভালো লাগছিল? কেন বলো তো? না, আমার হঠাৎ মনে হলো এই গরমের মধ্যে একটা ঝিরিঝিরি বাতাস চারিদিকে বয়ে যাচ্ছে, তো তাই। আচ্ছা, ফ্ল্যাটারিং করে আর কতদিন? না 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 না, তুমি এভাবে বলছো কেন? আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। আমি বারান্দার বাইরে এসে দাঁড়ালাম, হঠাৎ মনে হলো পৃথিবীর কোথাও কোনো ময়লা নেই, আবর্জনা নেই, কোথাও কোনো মানুষ মরছে না, একটা স্নিগ্ধ হাওয়ায় ভরে যাচ্ছে পুরো পৃথিবীটা। তখনই আমার মনে হলো যে নিশ্চয়ই তোমার মনটা খুব ভালো, সেজন্য তো পৃথিবীটা বদলে গেল। তাহলে একটা ফোন দিলে না কেন? হ্যাঁ, এরকম একটা বিচ্ছিরি কথা তুমি বলতে পারলে? এরকম একটা মোমেন্টে আমি সেলফোন বের করব, তারপর তোমাকে আমি ফোন করব। আমার গলা শুনে তোমার যদি মেজাজ খারাপ হয়ে যায়, তখন পৃথিবীটা কী হতো? আবারও তো সেই দুর্গন্ধ, আবারও সেই আবর্জনা, ময়লা, ঘাম, সারা পৃথিবীটা আবার গরম হাওয়ায় ভরে উঠতো। তার চেয়ে এটাই তো ভালো, তোমাকে তোমার মতো থাকতে দেয়া, ভালো থাকতে দেয়া। আমার মন তো এখনো ভালো, কিন্তু দেখো না কেমন গরম হাওয়া বইছে। তোমার কপালেও ঘাম জমেছে, আমার কপালেও তো ঘাম জমেছে। কারেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমার কপালে যেটা জমেছে তাকে তুমি অনায়াসে ঘাম বলতে পারো। তোমার কপালে যা জমেছে এটা কোনোভাবেই ঘাম না। তাহলে সেটা কি? মুক্তোর দানা। আজ কটা সিন করবে? বেশি না। মানে আজকে শুটিং শেষ? মোটামুটি। ঢাকায় ফিরে আরেকটা সিন করব। ঢাকায়ও কাজ আছে? যে সেদিন ট্রেনে যে শুটিংটা করলাম, তার 2 বছর পরের একটা দিন, একটা ঘটনা। ছেলেটা গেছে শিল্পকলায় নাটক দেখতে। ঢাকায় ফিরে আরেকটা সিন করব। ঢাকায়ও কাজ আছে? যে সেদিন ট্রেনে যে শুটিংটা করলাম, তার 2 বছর পরের একটা দিন, একটা ঘটনা। ছেলেটা গেছে শিল্পকলায় নাটক দেখতে। অনেক আগে থেকেই তার প্ল্যান করা ছিল নাটকটা সে দেখবে। সে দাঁড়িয়েছিল শিল্পকলার চত্বরে, ভাবছে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা বেশ সিগারেট ফুঁকে দেওয়া যায়। পকেটে সবেমাত্র হাত দিয়েছে, হঠাৎই তার মনে হলো কি জানি একটা বিপদ। সে এদিক সেদিক দেখতে শুরু করলো। ঠিক তখনই চোখের কোণ ঘেঁষে সে দেখতে পেল তনুজা দাঁড়িয়ে আছে, সেই একই ভঙ্গি, নতুন ডিজাইনের একটা খোপা, একটা সিল্কের শাড়ি।
এবারও তনুজা পেছন ফেরা, কিন্তু ছেলেটা জানে মেয়েটা তনুজা না হয়েই যায় না। ছেলেটা মেয়েটার একটা হাতের আঙ্গুল দেখেও বলে দিতে পারে মেয়েটা তনুজা। ছেলেটা চাইল না সে এতদিন পর আবার মেয়েটার মুখোমুখি হবে। সে আস্তে করে বেরিয়ে এলো, সিদ্ধান্ত নিল রাস্তায় দাঁড়িয়ে একটা সিগারেট খেতে খেতে সবাই ঢুকে যাবে ভেতরে, তারপর নাটকের শো শুরু হলে অন্ধকার হলরুমের ভেতরে সে ঢুকবে। তারপরই তার মনে হলো সেটারও দরকার নেই। কি হয় একটা নাটক না দেখলে? তাছাড়া শো শুরু হয়ে যাওয়ার পর ভেতরে ঢোকা অভদ্রতা। থাক, গিয়ে কাজ নেই। একই থিয়েটার হলে তনুজার নিঃশ্বাসের সাথে তার নিঃশ্বাস মিলবে, সে সেটা মেনে নিতে পারছিল না। এক তীব্র অভিমানে সে বের হয়ে আসবে। আর আমি যদি বলি ব্যাপারটা একটু অন্যরকম, অন্যরকম মেয়েটা যদি না দেখেই বুঝতে পারে যে টাইম এসেছে, তখন ব্যাখ্যাটা দাও শুনি। মেয়েদের ভেতরে আলাদা একটা চোখ থাকে, জানো তো? সে ভেতরের চোখ দিয়ে মেয়েটা লক্ষ্য করে ছেলেটা পকেটে সিগারেটের প্যাকেট খুঁজছে। তারপর মেয়েটা একটু অবাক হয়ে লক্ষ্য করে ছেলেটা নিচে নেমে যাচ্ছে। মেয়েটা ভাবে ছেলেটা বোধহয় সিগারেট কিনতে নিচে গেল। শোয়ের ফার্স্ট বেল পড়ে গেছে, সবাই ভেতরে ঢুকছে, মেয়েটা আর যায় না। সে আলাদাভাবে ছেলেটার সাথে একটু কথা বলবার জন্য দাঁড়িয়ে থাকে। মেয়েটি দাঁড়িয়েই থাকে, ছেলেটি আর আসে না, তার কথাগুলো আর বলা হয় না। তুমি না বড় বেশি এক পেশা, সবসময় একদিক চিন্তা করেছো, অন্য দিকটা কখনো দেখোই না। ট্রেনে যে সিকোয়েন্সটা সেদিন করলে না, তোমার জায়গায় হলে আমি আর একটু বাড়াতাম। কিরকম? ছেলেটা ক্যান্টিনে অপেক্ষা করছে, একটার পর একটা সিগারেট খাচ্ছে, আর মেয়েটা, ছেলেটা মেয়েটার দিকে তাকানোর সাথে সাথেই মেয়েটি বুঝতে পারে তার পাশে খুব কাছেই ছেলেটি। ছেলেটির নিঃশ্বাসের গন্ধ মেয়েটি চেনে। তারপর মেয়েটি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে ছেলেটির সাথে কথা বলবে, হঠাৎই সে দেখলো ছেলেটি নেই। মেয়েটি সারা ট্রেনেও আর ছেলেটিকে খুঁজে পেল না। তুমি আমাকে একটা বছর অপেক্ষা করতে বলেছিলে, আমি পারিনি। মা ধূপ করে বিয়ে দিয়ে দিল। এভাবে শোধ নিতে হয় বোকা ছেলে? আমি একটা বছর অপেক্ষা করিনি বলে আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলে ট্রেনের কামরায়, শিল্পকলায় ঘন্টার পর ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রাখলে, ছায়ানাটে আমাকে দেখে পালিয়ে গেলে।
আমার যে তোমাকে একটা কথা বলার দরকার ছিল, আমি বলতেই পারলাম না। তোমাকে আজ আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। সত্যি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমার মনটা আজকে এত পরিষ্কার লাগতো না। খাঁচায় ভরে রাখা ভ্রমরটাকে এবার তাহলে মুক্তি দাও। আমি যে আর পারি না। ঠিক আছে, মুক্তি দিলাম। তুমি ভেবো না মেয়ে, তোমার অতীত যতটা দীর্ঘ ছিল, তোমার ভবিষ্যৎ তার চেয়েও দীর্ঘতর হবে। জনবিরল এই জায়গায়, এই নরম ক্ষয়ে যাওয়া রোদের মধ্যে দাঁড়িয়ে আমার মন বলছে, অভিমান আমাকে একেবারে শূন্য করে দিতে পারেনি। কে জানে, এবার হয়তো আমি সত্যি জ্যোতিকে মন থেকে ক্ষমা করে দিলাম। এবার হয়তো আমি সত্যি ভালোবাসতে শিখলাম।